শুভ সন্ধ্যা সবাইকে আমন্ত্রণ চ্যানেল এস এর রেগুলার আয়োজন গার্লস পাওয়ার পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ার বেজে। আমি বাবরি ইসলাম তুলি সবার সাথে আবারও উপস্থিত হলাম। চমৎকার দুজন গেস্টকে নিয়ে এসেছি এবং আমাদের অনুষ্ঠানের মাঝামাঝি আরও একজন চমৎকার গেস্ট আসবেন। ফাটাফাটি এই এপিসোডে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, শেষ পর্যন্ত দেখতে হবে। থাকবে কুইজ, থাকবে ধাঁধা, থাকবে অডিয়েন্সদের জন্য চমৎকার সব কুইজ এবং থাকবে অডিয়েন্সদের জন্য অনেক অনেক পুরস্কার। সো শেষ পর্যন্ত আমাদের সাথে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে কেন আসলে আজকের এপিসোডটাকে আমি ফাটাফাটি বলছি। সো আমি প্রথমেই আমার স্টুডিওতে যে গেস্টরা আছে তাদের কাছে চলে যাব এবং তাদেরকে পরিচয় করিয়ে দিব। দুটো চমৎকার ছোট পাখির মতো আমার কাছে লাগছে দুইজনকে। তবে গেস্ট বললে না একটু বড় বড় মনে হয়, কিন্তু ওরা দুজনই এত ছোট যে ওদেরকে আসলে গেস্ট বলবো নাকি কিভাবে অনার করবো আমি আসলে বুঝতে পারছি না। বাট তারপরও চলো সবাই মিলে ওদের সাথে পরিচিত হয়ে নেই। আমাদের ইন স্টুডিও গেস্ট আছে আজকে ফার্স্ট অফ অল নুজাইবা। হাউ আর ইউ? হ্যালো, আই এম ফাইন, থ্যাংক ইউ। আর তার পাশে আছে আরশিয়া। আরশিয়া, কেমন আছো তুমি? ভালো। এই চমৎকার দুটো মেয়ের কাছ থেকে আমরা শুনবো কিভাবে খেলাধুলা ওদের জীবনে অনুপ্রবেশ করলো এবং খেলাধুলাতে কিভাবে তারা একে একে মাস্টার করছে এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি। আর এই চমৎকার সব গল্প করার মধ্যে দিয়ে কিন্তু অডিয়েন্সদের জন্য থাকবে অনেক চমক। তো চলো সময় নষ্ট না করে কথা বলি ওদের সাথে। নুসাইবা, আমি তোমাকে একটু বলবো যে তোমার পুরো নামটা তুমি বলবে, তোমার স্কুলের নাম এবং তুমি কিসে পড়ছো এবং তুমি কি স্পোর্টস প্র্যাকটিস করো। আমার নাম নুসাইবা নাহিয়া এবং আমি স্যার জন উইলসন স্কুলে গ্রেড 9-এ পড়ছি এবং কারেন্টলি আমি ফুটবল সহ সুইমিং এবং ব্যাডমিন্টনও প্র্যাকটিস করছি এবং রানিং অ্যান্ড সাইক্লিং টু। ফ্যান্টাস্টিক। আরশিয়ার কাছে শুনবো আরশিয়ার ফুল নেম, ওর স্কুলের নেম, ও কিসে পড়াশোনা করছে এবং ও কোন স্পোর্টস প্র্যাকটিস করছে। আমার পুরো নাম হচ্ছে আরশিয়া আনোয়ার আরশি অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ নুসাইবা। আমি স্যার জন উইলসন স্কুলে পড়ি গ্রেড 9-এ অ্যান্ড কারেন্টলি আমিও ফুটবল খেলছি এবং তার সাথে সুইমিং আর রানিং। ওকে, সামটাইমস ব্যাডমিন্টন ওকেশন। ফ্যান্টাস্টিক। কতগুলো স্পোর্টস প্র্যাকটিস করে ওরা, দেখো আমরা এবার ওদের কাছে জানবো যে কিভাবে এতগুলো স্পোর্টস ওরা পড়াশোনার পাশাপাশি মেনটেন করছে। নুসাইবা, তুমি এই যে স্পোর্টসে আসলে কিভাবে আসলে তোমার এই স্পোর্টসে আসা, কাকে দেখে তুমি ইন্সপায়ার্ড হয়েছো? সো বেসিক্যালি আমি যখন 5 বা 6 বছর ছিলাম তখন থেকে আমি টেনিস খেলা শুরু করি। তারপরে হচ্ছে গিয়ে 2018-এ যখন ওয়ার্ল্ড কাপটা হলো ফুটবলের, সেখানে ফুটবল দেখে আমার অনেক ভালো লেগেছে। সো আমি একটা একাডেমি জয়েন করি, তো তারপর থেকে আমার খেলাটা শুরু হলো আর কি। আরশিয়া, তোমার কাছে যদি সেম কোয়েশ্চেনটা আমি করি। আমি ইন্সপায়ার হই ফার্স্ট অফ অল আমার ফ্যামিলিতে। আমার দাদি জোহরা গাজী, শি ওয়াজ রিয়েলি ইনভলভড ইন স্পোর্টস। উনি ছোটোকালের থেকে অনেক স্পোর্টস খেলতো এবং ইন্টারন্যাশনাল অ্যাথলিট ছিলেন। সো ওনাকে দেখেই আমার ফার্স্টে স্পোর্টসে ইনভলভ হওয়ার ইচ্ছা হয়। বাট সে ছিল রানিং আইটেমে, আমি তার পাশাপাশি লাইক ইনভলভ হতে চাইছি ফুটবলে। সো রাইট নাও আমি ফুটবল খেলছি অ্যান্ড দ্যাটস হোয়াট ইন্সপায়ার্ড মি। তো এতগুলো খেলা থাকতে কেন আসলে ফুটবলকে তুমি বেছে নিলে? কারণ ওই সব খেলা থেকে আই ফিল লাইক ফুটবল আমার কাছে আরও ভালো লাগে, কারণ ওটা আমার কাছে আরও মজা মনে হয় আর রিল্যাক্সিং মনে হয় যখন আমার স্ট্রেস লাগে। আমার খেলতে অনেক মজা লাগে। তো এই যে আরশিয়া একটা কথা বললো স্ট্রেস, তো আমি একটু নুসাইবার কাছে জানতে চাই যে তোমাদের বয়সের যে ছেলে মেয়েরা আছে তারা পড়াশোনা করতে গিয়ে একটু স্ট্রেসড আউট হয়ে যাও সামটাইমস, রাইট? তো ওই স্ট্রেসটা থেকে দূরে আসতে তোমাকে স্পোর্টস কিভাবে সাহায্য করছে? তো আমার কারেন্টলি অনেকগুলো সাবজেক্ট আছে স্কুলে, স্কুলে যেতে হয়, কোচিং করতে হয়, সো অনেক স্ট্রেস পড়ে যায়। বাট দেন আমি যখনই টাইম পাই আমি ফুটবল খেলতে যাই অ্যান্ড লাইক মাঠে নামলে না সব স্ট্রেস চলে যায় বেসিক্যালি। অ্যান্ড মাঠে নামলে মাইন্ড ক্লিয়ার করা যায় অ্যান্ড খেলাতে অনেক মজা লাগে। তো তোমাকে আমি একটু জিজ্ঞেস করি অ্যাজ অ্যান অ্যাথলিট, যে তোমার কাছে ওয়ার্ম আপ সেশনটা ভালো লাগে নাকি ম্যাচের মেইন সেশন, মানে কোন জিনিসটা তোমার সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করে ফুটবলে? মানে ওয়ার্ম আপের সময় আমরা টিমমেটদের সাথে গসিপ করি, অনেক কিছু করি, বাট মেইনলি ম্যাচের মাঝখানে যে ইন্টেন্সিটিটা ওইটা সবচেয়ে ভালো লাগে। That means Nusaiba likes the intense moment. আরশিয়া, তোমার কি ভালো লাগে ফুটবলের মধ্যে? Well, football, I feel like it's a really fun sport. আমার খেলতে অনেক মজা লাগে because I like the running and the passing and all the thrill in it. Well, আমারও warm up এর সময় তো নুসাইবার মতো it's fun gossiping with your teammates and just having fun in the moment. তারপর ম্যাচের মধ্যে it's fun just like the match thrill টা নিয়ে, the
the মজার কোচের জিনিস সাথে হয়। রিলেশন কেমন তোমাদের, ইফ ইউ ডোন্ট মাইন্ড মি টু আস্ক? কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের ন্যাশনাল টিম থেকে শুরু করে যারা হচ্ছে অ্যাথলিট আছে, ওদের অনেক সময় কোচদের সাথে একটা মেন্টাল ব্যালেন্স বা মেন্টাল একটা কানেকশন তৈরি হতে অনেক সময় নেয়, কিংবা ওইটাতে একটা অনেক বড় গ্যাপ থাকে। তো আর সে তোমার সাথে তোমার কোচের রিলেশনশিপটা কেমন, অ্যান্ড হাউ হি অর শি হেল্পড ইউ টু গ্রো আপ? Well, I'm gonna say I really love all the coaches in our school, especially আমাদের female coach Nadia Miss. I feel like she really inspires all of our teammates to keep going and moving forward and just giving our best shot. And even when we couldn't give our best, she makes sure that we don't give up and পরের বার যাতে আমরা জিততে পারি ভালো মতো। ফ্যান্টাস্টিক। নুসাইবা, তোমার কাছে আমি জানতে চাই এবার, তুমি একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট অ্যাটেন্ড করে এসেছো, তো তুমি প্রথমে আমাদেরকে বলবে যে ইন্টারন্যাশনাল যে ইভেন্টটাতে তুমি গিয়েছিলে, ইভেন্টটা আসলে কি, এবং সেখানে তুমি কেন ইন্সপায়ার্ড হয়ে গেলে, আর কিভাবে তুমি মানে ওইখান থেকে তুমি কি মেমরি নিয়ে ফিরে আসলে? So the event is basically এটা স্পেনের মাদ্রিদ শহরে একটা রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাবের একাডেমি। সো একাডেমিতে ওরা একটা ওয়ার্কশপ হোস্ট করে, ওইটা হচ্ছে গিয়ে ওয়াজ লাস্ট সামার, অ্যান্ড আমাদের ক্লাব দ্য গ্রোয়িং আপ ক্লাব থেকে আমাদেরকে ওই ওয়ার্কশপটাতে নিয়ে গিয়েছিল। So I was basically the only girl there in my category. So it was very memorable playing with all of the boys and communicating with the foreign coaches, and ওদের থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি, especially how to build up our skill gradually and how to work on fitness and everything. ওকে, সো ওখানের সবচেয়ে বেস্ট মেমরি কোনটা তোমার? Best memory would be the Real Madrid stadium tour. So আমাদেরকে পুরো গ্রুপ মিলে স্টেডিয়ামটা ঘুরিয়েছিল, which was very fun. তো তুমি কি তোমার ফ্রেন্ডদের সাথে এসে আলোচনা করেছো বা ডিসকাস করেছো যে আমি আসলে এই জিনিসগুলো দেখলাম, তো হাউ মানে ওরা কিভাবে রিঅ্যাক্ট করলো আমাকে বলো? Initially, my friends were very jealous, and then they were very happy for me too. ওকে, মানে ওকে, নুসাইবা বললো যে ওর বন্ধুরা ও প্রথমে ওর ইন্টারন্যাশনাল ট্যুরের কথা শুনে ওরা জেলাস হয়ে গিয়েছিল। তো নুসাইবা, তুমি এই জিনিসটাকে কিভাবে হ্যান্ডেল করলা? কারণ অনেক সময় দেখা যায় বন্ধুদের জেলাসিকে আমরা হ্যান্ডেল করতে পারি না। অনেক সময় দেখা যায় যে আমাদের খুব কাছের বন্ধু কোনো একটা কারণে আমাদের সাথে হয়তো জেলাস, তো সেই জিনিসটা দেখে আমরা অনেকে কষ্ট পেয়ে যাই, আমরা অনেক সময় সাইলেন্ট হয়ে যাই। তো তুমি কিভাবে হ্যান্ডেল করেছো বিষয়টা একটু বলো সবাইকে, তোমার যারা বন্ধুরা আছে বা তোমার বয়সী যারা, আমার মনে হয় তারা এখান থেকে খুব ভালো একটা মেসেজ নিতে পারবে। আমার বন্ধুরা বলতে করে jealous হয়নি, কিন্তু ওরা মানে very impressed with it. But then যতটুকু হয়েছে আমি ওদের সাথে like openly কথা বলেছি, and Okay. Oh, Nusaiba doesn't want to talk about it, right? Okay, আরশিয়া, এবার তোমাকে আমি একটু জিজ্ঞেস করতে চাই যে তুমি কি কখনো এই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছো কিনা, যে তোমার বন্ধুরা তোমাকে খুব একটা পছন্দ করছে না, বা তোমার কোনো একটা সাকসেস দেখে তারা not liking it much? Well, I'm gonna say যে আমার মধ্যে এরকম কিছু নেই। I feel like I'm really happy if my friends succeed in something, and same for them. I feel like we all support each other as like a team. And বাট তোমার বন্ধুদের মধ্যে থেকে কখনো কোনো নেগেটিভ ভাইব আসে নাই? কখনোই না? মানে তুমি সবসময় ফ্রেন্ডলি ফিল করেছো ওদের সাথে? well, না, sometimes আমার মন খারাপ লাগে যখন আমি ওদেরকে বলি, and we fix it together so we can move on with it. ওকে, তার মানে হচ্ছে তোমরা যখন এই জিনিসগুলো বন্ধুদের সাথে শেয়ার করো, তখন ওরাও তোমাদের সাথে একসাথে হয়ে ইউ গেট আউট অফ দ্য সিচুয়েশন, রাইট? ওকে, নুসাইবা, আমি তোমাকে একটু জিজ্ঞেস করব, যখন তোমাদের খেলার টাইম হয়, যখন তোমাদের ম্যাচের টাইম হয়, তখন তুমি স্ট্রেস ফিল করো কোন একটা ম্যাচের আগে? আমি মেইনলি ইন্টার স্কুল টুর্নামেন্টস খেলি, সো প্রত্যেকটা ম্যাচের আগে তো অবভিয়াসলি দ্য নার্ভাস ফিলিংটা থাকে, অ্যান্ড বাট লাইক যখন মাঠে নামি তখন আর ওই স্ট্রেসটা থাকে না, সো খেলাতে অনেক মজা লাগে। ওকে, আরশিয়া, তোমার একটা রিসেন্ট সাকসেস আমরা দেখেছি, আমি দেখেছি স্পেশালি সোশ্যাল মিডিয়াতে। তুমি এই বিষয়টাতে আমাদেরকে কিছু বলো, হোয়াট ওয়াজ দ্যাট অ্যান্ড হাউ ইউ অ্যাকচুয়ালি গট দ্য প্রাইজ? Well, my recent success bolte gele, it's a tournament I played in Gulshan Youth Club with like it was an exhibition match between some of the girls who play in Gulshan Youth Club, and I was like, we played a match, and otar jonno we won a prize for being runners up or being second in the match. Okay. সেটার জন্য। তো ওইখান থেকে তোমার মেমরি কি, বেস্ট মেমরি কি ওই টুর্নামেন্টের মধ্যে থেকে? Well, টুর্নামেন্টের মধ্যে থেকে definitely meeting the girls and talking with them and making memories with them on the field. It's always different in the field.
ওখানে সবার সাথে মজা করা অ্যান্ড কমিউনিকেশন বিল্ড করা, ওদেরকে ওদের সাথে খেলা, ইটস আ হোল নিউ এক্সপিরিয়েন্স আই লাভ। আমরা কিন্তু অনেক গল্প করছি এবং অডিয়েন্স যারা আছো আমার মনে হয় তোমরাও অনেক উপভোগ করছো আমাদের এই কথাগুলো, এবং এই পুরো গল্পের মধ্যে থেকে কিন্তু অনেক পজিটিভ মেসেজ বের হয়ে আসছে, এবং এই ইতিবাচক কথাগুলো তোমাদের জীবনেও যদি ইতিবাচকভাবে কাজে লাগে তাহলেই কিন্তু আমরা সফল, তাহলেই কিন্তু গার্লস পাওয়ার প্রোগ্রামটা সফল। অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য। আমরা ব্রেকে চলে যাব, তবে তার আগে একটা কুইজ খেলবো আমরা। নুজাইবা এবং আরশিয়াকে প্রশ্ন করা হবে। নুজাইবা এবং আরশিয়া যদি এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারে তাহলে তারা 10 নম্বর করে পেয়ে যাবে, কিন্তু প্রশ্নের উত্তর যদি ভুল হয় সেক্ষেত্রে কোনো নম্বর যুক্ত হবে না, কিন্তু কোনো নম্বর আবার যোগ আমরা কেটেও নিব না। কিন্তু সামনে এমনও সময় আসছে যেটা হবে কিন্তু একদম ডেঞ্জার জোনের মতো খেলা, সেখানে ধাঁধার প্রশ্নের উত্তর দিতে না পারলে কিন্তু নেগেটিভ মার্কিংও হবে। আর অডিয়েন্সদের উদ্দেশ্য বলতে চাই, তোমাদের জন্য গত সপ্তাহে যে কুইজের প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তর দিয়ে যে উইনার হয়েছে সে কিন্তু পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে চমৎকার একটা গিফট হ্যাম্পার পেয়ে যাবে। সো কে পাচ্ছ সেটা জানার জন্য আমাদের সাথে থাকো, এবং এখন চলে যাবো আমরা নুসাইবা এবং আরশিয়ার সাথে কুইজ খেলার জন্য। ওকে, নুসাইবাকে প্রথম প্রশ্ন করতে চাই, বাংলাদেশ নারী ফুটবল দলের ডাক নাম কি? যেহেতু নুসাইবা ফুটবল খেলে তো আমরা ওকে ফুটবল রিলেটেড কোয়েশ্চেনই করলাম। টাইগ্রেস? আর ইউ শিওর? না। ওকে, নুসাইবা কিন্তু শিওর। তারপর তুমি সময় নিতে পারো, তোমার কাছে আরো 10 সেকেন্ড সময় আছে। বাংলাদেশ নারী ফুটবল দলের ডাক নাম কি? ওকে, সো আমাদের নুসাইবার কিন্তু সময় চলে যাচ্ছে। নুসাইবা এই প্রশ্নের উত্তরটা দিতে পারেনি। আমরা অডিয়েন্সদের জন্য এবং নুসাইবা এবং আরশিয়ার জন্য এই প্রশ্নের উত্তরটা বলে দিতে চাই। বাংলাদেশ নারী ফুটবল দলের ডাক নাম লাল সবুজ পরি। এবার আমরা আরশিয়ার কাছে চলে যাব। আরশিয়ার কাছে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ নারী ফুটবল দলের হোম স্টেডিয়াম কোনটি? হোম স্টেডিয়াম, যেটাকে হোম গ্রাউন্ড বলা হয়, ফুটবলারদের মানে মেয়ে ফুটবলারদের এবং ফুটবলারদের হোম গ্রাউন্ড বলা হয় যেটাকে। একটু ভেবে নাও, সময় যেহেতু আমাদের হাতে আছে, উই ক্যান ইউজ দিস টাইম। আবারও প্রশ্নটা করছি আমি আরশিয়াকে এবং অডিয়েন্সদের জন্য, বাংলাদেশ নারী ফুটবল দলের হোম স্টেডিয়াম কোনটি? I'm not sure. আরশিয়া এই প্রশ্নের উত্তর দিতে পারছে না, এবং তুমি কি আর সময় নিতে চাও ভাবার জন্য? না। ওকে, আরশিয়াও এই প্রশ্নের উত্তর দিল না। আমি সবাইকে জানানোর জন্য বলে দিতে চাই, বাংলাদেশ নারী ফুটবল দলের হোম স্টেডিয়াম হলো কমলাপুর স্টেডিয়াম। আমরা চলে যাবো এখন বিরতিতে। আমাদের হাতে যেহেতু সময় কম ছিল, আমরা কুইজ খেলেছি। নুজাইবা এবং আরশিয়া কিন্তু কেউ প্রশ্নের উত্তর দিতে পারেনি, তার মানে দুজনেই কিন্তু এই পর্ব শেষে 0-0 নম্বর নিয়ে রয়েছে। আমরা তাদের সাথে আরও গল্প করব, ধাঁধা খেলবো এবং অডিয়েন্সদের জন্য চমক নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যেই। চ্যানেল এস এর রেগুলার আয়োজন গার্লস পাওয়ার, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ারবিজ। ফিরছি কিছুক্ষণের মধ্যেই। ব্রেক থেকে ফিরে সবাইকে আরও একবার ওয়েলকাম করছি চ্যানেল এস এর রেগুলার আয়োজন গার্লস পাওয়ার অনুষ্ঠানে। চলছে চ্যানেল এসে, আমি বাবরি ইসলাম তুলি সবার সাথে আছি। গার্লস পাওয়ার, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ারবিজ। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা আমাদের সাথে চমৎকার একজন পুষ্টিবিদ আপুকে সাথে এনেছি। উনি গেস্ট হিসেবে আছেন আমাদের স্টুডিওতে। উনি কথা বলবেন বয়ঃসন্ধিক্ষণে ছেলে মেয়েদের লাইফস্টাইল এবং ফুড হ্যাবিট নিয়ে। আমরা চলে যাব আমিনা শাহনাজ হাশমি আপুর কাছে। আপু কেমন আছেন? আসসালামু আলাইকুম, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি অনেক ভালো আছি আপু। আপনাকে দেখতে চমৎকার লাগছে, এবং আপু আপনি আমাদের সাথে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবেন। আপু আমাদেরকে যদি একটু বলে দেন, এবং অডিয়েন্সের জানার জন্য যদি আমরা একটু জানতে চাই, আপনি কোথায় কাজ করছেন? আমি আমিনা হাশমি, শাহনাজ হাশমি। আমার ফেসবুক নাম আমিনা হাশমি, যার জন্য অটোমেটিক বের হয়ে যায়। যাই হোক, আমি মিরপুরে আছি, মিরপুর নিউ পিসি ল্যাবে 1 নম্বর মিরপুরে একে কাজ করছি নিউট্রিশনিস্ট অ্যান্ড ডায়েট কনসালটেন্ট হিসাবে। আমিনা আপু, আমরা এবারে আপনার কাছে জানতে চাই, বয়ঃসন্ধিক্ষণে একটা ছেলে কিংবা একটা মেয়ে তাদের জীবনযাত্রায় কি কি বিষয়গুলো খেয়াল রাখবে? আসলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে 10 থেকে 19 বছর পর্যন্ত একটা বাচ্চাকে আমরা কিশোর, অ্যাডাল্টনেস অথবা বয়ঃসন্ধিক্ষণ বলে থাকি। বয়ঃসন্ধিক্ষণে বিশেষ করে বাচ্চাদের একটা
পরিবর্তন এবং মানসিক শারীরিক পরিবর্তন তৈরি হয়। এই পরিবর্তনে তাদের প্রজনন ক্ষমতা তৈরি হতে থাকে, যার কারণে এটাকে আমরা অ্যাডাল্টনেস, বয়ঃসন্ধিক্ষণ এবং কিশোরী বলতে পারি। এটা মূলত বাচ্চাদের, মেয়েদের তৈরি হয় 10 থেকে 13 বছরে এবং ছেলেদের 11 থেকে 15 বছরের মধ্যে। হাসমি আপু, এবারে যদি আমরা একটু জানতে চাই, এই যে তাদের শারীরিক এবং মানসিক একটা পরিবর্তন আসে এই সময়টাতে, এক্ষেত্রে বাবা মারা তাদের জীবনে কি ইতিবাচক ভূমিকা পালন করতে পারে যেন তারা এই বিষয়গুলো সম্পর্কে, এই পরিবর্তনগুলো সম্পর্কে জানে? আসলে একটা বাচ্চা যখন এই অবস্থায় আসে তখন তাদের নানান রকম পরিবর্তনগুলো হয়। হরমোনের পরিবর্তনের কারণগুলো, তাদের শরীরের পরিবর্তন, মানসিক পরিবর্তনগুলো হতে থাকে। একটা মেয়ে বাচ্চার এই সময় প্রতি মাসে একটা পিরিয়ড হয়, যেটা থেকে তাদের প্রচুর রক্তক্ষরণও হতে পারে, আবার তাদের আয়রনের ডেফিসিয়েন্সি হতে পারে। আবার একটা ছেলে বাচ্চা যাদের কিনা দাড়ি গোঁফ উঠে, বুকে লোম উঠে, তাদের কণ্ঠস্বরে পরিবর্তন হয়, সেক্ষেত্রে তাদের একটা বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যায়। এই পরিবর্তনগুলো হরমোনের কারণেই হতে পারে এবং এই হরমোনের কারণে তাদের মুখে ব্রণ উঠে। এটা প্রচুর পরিমাণে পানি গ্রহণ করতে হবে, সেই ব্রণ থেকে তারা মুক্ত পেতে পারে, ব্রণ যাতে না ওঠে। এবং তাদের খাদ্য অভ্যাসে একটা নানান রকম পরিবর্তন থাকতে হয়। যেহেতু তাদের একটা পরিবর্তনের সময়, তাদেরকে প্রচুর পরিমাণের আয়রন জাতীয় খাবারগুলো আমাদের দিতে হবে। আয়রন জাতীয় খাবারগুলো মূলত শাকসবজির মধ্যে লাল শাক, পালং শাক, কচুর শাক, কচু, কাঁচা কলা, এগুলো হলো সবজির মধ্যে। আরও আছে টমেটো, ব্রোকলি। এরপরে আপনারা ফল দিতে পারেন, যেমন ডালিম, নাশপাতি, পেয়ারা, আমাদের দেশি ফল খুবই ভালো, ভিটামিন সিও পাবো। এরপরে আপনারা দিতে পারবেন প্রোটিনযুক্ত খাবারগুলো, কারণ রোগ প্রতিরোধক ক্ষমতা তৈরি করতে আমাদের প্রোটিন জাতীয় খাবারগুলো ওদেরকে অবশ্যই দিতে হবে। সেটা হতে পারে কলিজা, মাংস, মুরগির মাংস দিতে পারেন সামুদ্রিক মাছ। এদের অনেক সময় ভিটামিন ডি এর এবং ক্যালসিয়ামের অভাব হতে পারে, সেক্ষেত্রে ওদেরকে আমরা দিতে পারি সামুদ্রিক মাছ, ভিটামিন ডি দিতে পারি। দুধ, যেটা থেকে আপনাদের ক্যালসিয়ামের চাহিদা পূরণ হবে, পনির, মাখন, এগুলো থেকে ক্যালসিয়ামের চাহিদা পূরণ হবে। এরপরে দিতে হবে জিঙ্ক এবং জিঙ্ক সমৃদ্ধ খাদ্য, গরুর মাংস, সামুদ্রিক মাছ, এগুলোতে প্রচুর জিঙ্ক সমৃদ্ধ খাদ্য পাওয়া যায়। এরপরে তাদের এই পরিবর্তনগুলো যাতে বাধাপ্রাপ্ত না হয়, তাদের এই বিকাশিত হওয়ার জন্য এই খাদ্য অভ্যাসগুলো আমাদের অভিভাবকদের, বিশেষ করে মা বা যারা খাদ্য তৈরি করে থাকেন বাচ্চাদের জন্য, তাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যেন তাদের এই খাবারগুলোর কোনো অভাব না হয়, যেন তারা পরিপূর্ণভাবে খাদ্য উপাদানগুলো পেতে পারে এবং সুষম খাবারগুলো গ্রহণ করতে পারে, যার জন্য তার একটি বিকাশ সাধিত হবে। এবং অনেক সময় দেখা যায় যে এই বাচ্চারা খেলাধুলা করে এবং খেলাধুলার সময়, পড়াশোনার সময় তাদের অবসাদগ্রস্ত হয় এবং তারা ক্লান্ত বোধ করে এবং তারা পরিশ্রম করে তারা টায়ার্ড হয়ে পড়ে। তখনই খেয়াল করতে হবে যে তাদের শরীরে প্রোটিন, ভিটামিন এবং খনিজের অভাব হচ্ছে, যার কারণে তাদের এই অবসাদগ্রস্ত এবং ক্লান্ত বোধ হওয়া। এই ক্লান্ত বোধগুলো যেন না হয়, তাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন, পর্যাপ্ত ঘুম, তাদের প্রতিদিনের অন্তত আধা ঘন্টা করে হাঁটা, সব কিছু মিলিয়েই তার এই জীবন ব্যবস্থা। আমিনা আপু, আমরা এবারে একটু জানতে চাই, এই যে বাবা মা তাদেরকে একটা ইতিবাচক তাদের জীবনে ভূমিকা রাখে, তারা খাবারগুলো হয়তো সিলেক্ট করে দিবে, হয়তো তাদের লাইফস্টাইলটা কীরকম হবে সেই বিষয়ে তো ওনারা গাইড করতে পারে, কিন্তু এই বয়সের বাচ্চারা স্কুলেই কিন্তু দিনের বেশিরভাগ সময় থাকছে। তারা যদি 8 থেকে 10 ঘন্টা ঘুমায়, 8 থেকে 10 ঘন্টা সময় কিন্তু তারা স্কুলে কাটাচ্ছে। তাদের স্কুলের যে বন্ধুরা আছে, তাদের স্কুলের যে টিচাররা আছে, ওনারা কিভাবে ওদের জীবনে এই বিষয়গুলো নিয়ে ইতিবাচক ভূমিকা পালন করতে পারে, তাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে অ্যাওয়্যার করতে? অবশ্যই একজন টিচার কিন্তু সবচেয়ে ভালো বন্ধু। আমার মনে হয় যে টিচারের কথা বাচ্চারা বেশি শুনে এবং আমিও তাই মনে করি। এবং টিচারদের যদি তাদেরকে গাইড আপ করে যে তোমরা ফাস্ট ফুডগুলো বাইরের না নিয়ে বাসা থেকে বাবা মারা যদি তৈরি করে দেয়, সেই খাবারটা গ্রহণ করতে হবে। কারণ বাইরের ফাস্টফুড খাবারগুলোতে প্রচুর জাঙ্ক থাকে এবং সেই জাঙ্ক থেকে তাদের নানান রকম প্রতিবন্ধকতা তৈরি হয়, রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যায়। তাই টিচারদেরই গাইড করতে হবে, তোমরা বাসায় তৈরি খাবার এবং বাসার তৈরি খাবার তোমরা স্কুলে টিফিনে নিয়ে আসো এবং সেই খাবারটাই তোমরা গ্রহণ করো এবং তোমাদের রোগ প্রতিরোধক ক্ষমতাগুলো তৈরি করো।
টিচারদেরই উচিত। এবার একটু আমিনা আপুর কাছে জানতে চাই আপু, আমরা দেখি যে এই বয়সে এই 2025 যে সালটা যাচ্ছে, বিংশ শতাব্দী আসার পর তো আমাদের তথ্য প্রযুক্তির এমনভাবে বিস্ফোরণ হয়েছে যে এখন 2025 সালের যে ছেলেমেয়েরা আছে অ্যাডোলেন্স দিয়ে যাচ্ছে, তাদের সাথে কিন্তু মেন্টাল একটা ব্যালেন্স বা মেন্টাল একটা পেস রাখা, একটা স্পিডের সাথে ম্যাচ আপ করাটা বাবা মা, শিক্ষক এবং সমাজের অন্য যারা বড় রয়েছেন তাদের কিন্তু একটা বেগ পেতে হচ্ছে। তো এই বয়সের বাচ্চারা যখন দেখা যায় যে তাদের হরমোনাল ব্যালেন্স বা ইমব্যালেন্স আমরা যেটাই বলি, সেটার কারণে অনেক সময় এগ্রেসিভ হয়ে যায়, আবার অনেক সময় অনেক বেশি চুপ হয়ে যায়, সাইলেন্ট হয়ে যায়। তো ওই সময়টাতে তাদেরকে কিভাবে আমরা বড়রা সহযোগিতা করতে পারি এই মানসিক একটা চ্যালেঞ্জ মিট আপ করার জন্য? অবশ্যই তাদের সাথে একটা ফ্রেন্ডলি রিলেশন আমাদের তৈরি করতে হবে। একটা বাচ্চাকে কথা শোনাতে হলে তার সাথে তার মতো হতে হবে এবং তার সাথে থেকে তার ওয়েতে কথা বলে তাকে ফ্রেন্ডলি ওয়েতে আমাদের মুভ করাতে হবে, যেন তারা ভালো থাকে, যেন তারা হেলদি লাইফস্টাইল লিড করে, যেন তারা হেলদি খাবারগুলো গ্রহণ করে। অবশ্যই তার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে হবে, যেন তারা সেই লাইফস্টাইল গুলোতে ফিরে আসে এবং তারা ভালো থাকে। ওকে, আমিনা আপু, যদিও আপনি একজন পুষ্টিবিদ, কিন্তু আমার মনে হয় আপনি আপনার পেশেন্টদের সাথে কাজ করতে করতে এই প্রশ্নের উত্তরটা হয়তো খুঁজে পেয়েছেন, যে প্রশ্নটা আমি এখন আপনাকে করতে যাচ্ছি। সেটা হচ্ছে, অনেক সময় দেখা যায় যে এই বয়সের বাচ্চারা বাবা মার কাছ থেকে কিংবা টিচার যারা তাদেরকে গাইড করে, যারা তাদের মেন্টর, তাদের কাছ থেকে নিজেদের ভেতরের অনেক কথা লুকায়। তারা আসলে এটা ভয় থেকে লুকায় অনেক সময়, আবার অনেক সময় হয়তো তারা ইম্বারেস ফিল করে যে আমি বললে আমাকে আসলে কি বলা হবে। তো এই জিনিসটা তারা যেন বাবা মা এবং টিচারদের সাথে অনেক সময় খোলাখুলি আলোচনা করতে পারে, সেটা কিভাবে করতে পারে বলে আপনার মনে হয়? আমি সেটাই বললাম যে বাবা মা এবং টিচারদের সাথে খোলাখুলি যখন আলোচনা করবে তখনই যখন জায়গাটা ফ্রেন্ডলি হবে, এবং ফ্রেন্ডলি পরিবেশ না থাকলে এটা হওয়া সম্ভব হবে না। এবং তাদেরকে আমরা কিছু গাইড দিব, তারা কিভাবে চলছে, কিভাবে খাওয়া দাওয়া করছে, কিভাবে পড়াশোনা করছে। এই বয়সটাতে অনেকেই মেজাজ খারাপ হয়ে যায়, রুক্ষ হয়ে যায়, অনেকে কথা লুকায়, সহজে কথা বলতে চায় না। তো তাদের সাথে যখন আমি ফ্রেন্ড হব, তাদের মতো করে থাকার চেষ্টা করব, অবশ্যই সে আমার সাথে তার সমস্ত কথাগুলো শেয়ার করবে। সেই জন্যই তাদের সাথে আমরা ফ্রেন্ডলি ওয়েতে, ফ্রেন্ডলি সমস্ত কিছু করতে আমরা কথা বলবো এবং চলবো। চমৎকার চমৎকার। আমিনা আপু কিন্তু একজন পুষ্টিবিদ, কিন্তু আমার মনে হয় উনি ওনার অভিজ্ঞতা থেকে যে সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে বললেন, তাতে করে আমাদের যারা হচ্ছে নুসাইব এবং আরশিয়াদের বয়সের ছেলেমেয়েরা আছে তাদেরও, এবং যারা ওদের বাবা মারা আছে বা টিচাররা আছে তাদেরও কিন্তু এখান থেকে অনেক শিক্ষণীয় বিষয় শেখার আছে। অনেক ধন্যবাদ অডিয়েন্স আমাদের সাথে এই পর্যন্ত থাকার জন্য। আমরা চলে যাব নুসাইব এবং আরশিয়ার কাছে। আমাদেরকে আমিনা আপু এতক্ষণ পর্যন্ত যেই সুন্দর সুন্দর কথাগুলো বললেন, যেগুলো আসলে আমাদের জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ, সেই আলোচনা থেকে ওদের জন্য থাকবে কুইজ। এবারে কুইজের প্রশ্নের উত্তর যদি সঠিক দিতে পারে নুসাইবা এবং আরশিয়া, পেয়ে যাবে 10 নম্বর করে। আর যদি ভুল উত্তর হয় কিংবা যদি উত্তর দিতে না চায়, সেক্ষেত্রে কিন্তু কোনো নম্বর যুক্ত হবে না এবং মাইনাস মার্কিংও হবে না। নুসাইবা এবং আরশিয়া, তোমরা যেহেতু আমিনা আপু একজন নিউট্রিশনিস্ট, তোমাদের স্পোর্ট অ্যাজ অ্যান অ্যাথলিট বা অ্যাজ আ স্টুডেন্ট বা একজন মেয়ে হিসেবে তোমাদের যদি ওনার কাছে কোনো প্রশ্ন থাকে তোমরা কিন্তু করতে পারো। সো তুমি নুসাইবা, আই এম গিভিং ইউ দ্য ফ্লোর। আমরা কেমনে মেক শিওর করব যে আমরা প্রতিদিন এনাফ প্রোটিন বা এনাফ ভাইটামিনস ইনটেক করছি? সেক্ষেত্রে আমাদের কিছুদিন পরই ওজন এবং হাইটটা মেনটেন করতে হবে। আমি ওজন নিতে পারবো, হাইট মেনটেন করব। আবার যে জিনিসটা হবে যে ক্লান্ত বোধ লাগবে, কাজ করতে ইচ্ছে করবে না, সব কাজে অনীহা আসবে, পড়াশোনা করতে ইচ্ছে করবে না, ঘুম আসবে। এই ধরনের সিমটমগুলো দেখলেই বুঝতে পারবো প্রোটিন অভাব হচ্ছে, ক্যালসিয়ামের অভাব হচ্ছে, ভিটামিন ডি এর অভাব হচ্ছে। তখন সেই খাবারগুলো আমরা তাকে দিতে পারি বা দিতে আর সাহায্য করতে পারি। তার মানে ওরা যখনই আসলে এই ধরনের সিমটমগুলো দেখা যাবে, বুঝতে হবে প্রোটিন ডেফিসিয়েন্সি বা অন্যান্য ভাইটামিন ডেফিসিয়েন্সি আছে। আর তখন ওই উপাদানগুলো যে খাবারগুলোতে পাওয়া যাচ্ছে সেগুলো একটু বেশি বেশি করে খেতে হবে। চমৎকার। এবার একটু আরশিয়ার কাছে চলে যাবো। আরশিয়া, আই এম গিভিং ইউ দ্য ফ্লোর। আমিনা আপুর কাছে কিছু জানার থাকলে ইউ ক্যান আস্ক। আমি জানতে চাচ্ছি যে অ্যাজ টিনেজার্স আমরা তো মাঝে মাঝে বাইরের খাবারও খাই অ্যাজ ওয়েল অ্যাজ বাসার খাবারও খাই। সো ওটার ব্যালেন্স কেমনে রাখা যায় যাতে আমরা হয়তো বা কোনো কারণে কোনো পরিস্থিতিতে বাইরের খাবার খেতে হয়,
হয়তো বা বাসার খাবারটা খাওয়া যায় না, তবে আমরা চেষ্টা করব স্কুল যাওয়ার সময় অন্তত কিছুক্ষণ আগে উঠে সকালের ব্রেকফাস্টটা নেওয়া, কারণ সকালের ব্রেকফাস্টটা স্কিপ করলে শরীরের নানান রকম ক্ষতির সম্মুখীন হয়, রোগ প্রতিরোধক ক্ষমতা চলে যায়, যা কিনা আমাদের জন্য খুবই ক্ষতিকর। এবং বাসা থেকে বের হয়, নাস্তা তো করেই গেলাম, বাসা থেকে বের হওয়ার সময় বাসার তৈরি কিছু টিফিন আমি সাথে নিতে পারি, যেটা আমরা বাইরে গেলে খেতে পারবো বা খেতে সাহায্য হবে। তো বাইরের তৈরি খাবারটা আমরা অ্যাভয়েড করতে চেষ্টা করব। এবং যদি পারতপক্ষে নাই হয়, তখন দেখা যাবে যে ভালো মানের ভালো জায়গা থেকে খাবারগুলো নেওয়ার, যাতে যেটা আমাদের জাঙ্ক হবে না এবং যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর না। আমিনা আপু, নুসাইবা এবং আরশিয়া তো আপনাকে একটা প্রশ্ন করলো, এবার আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। নুসাইবা এবং আরশিয়ার মতো যারা এই বয়স থেকেই খেলাধুলা করছে এবং কম্পিটিটিভ স্পোর্টসে আছে, এন্ডিউরেন্স স্পোর্টসে আছে, তাদের জন্য কিন্তু তাদের হেলথটা মেনটেন করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং মেয়েদের ক্ষেত্রে স্পেশালি বোন মানে ওদের যে হাড়ের যে সুস্থতা, এটা কিন্তু অনেক আগে এবং খুব গুরুত্ব সহকারে তাদেরকে বিবেচনা করতে হয়। যেহেতু এই বয়সটা থেকেই তাদের শারীরিক এবং মানসিক যে স্বাস্থ্য সেটা গ্রো করে, তো আমি আপনার কাছে জানতে চাই কিভাবে এই বয়সের মেয়েরা বা ছেলেরা তাদের হাড়ের স্বাস্থ্যটা নিশ্চিত করবে। হাড়ের স্বাস্থ্যের জন্য মূলত ভিটামিন ডি এবং ক্যালসিয়াম। ভিটামিন ডিটা আমরা পাবো মুরগির ডিম থেকে মেনলি আসে, সামুদ্রিক মাছ থেকে আসে, হ্যাঁ, যেটা আমরা ভিটামিন ডি নিতে পারি, এবং দুধ, আর ক্যালসিয়াম পাবো দুধ থেকে। তো এই সময় বাচ্চাদের নিয়ম করে অবশ্যই রাতে শোবার আগে 1 গ্লাস দুধ খেতেই হবে। এটা ওদের পড়াশোনার জন্য এবং ওদের মেন্টাল সাপোর্টের জন্য, প্লাস ওদের শারীরিক যে ব্যায়াম হচ্ছে, খেলাধুলা করছে, দুটাই ওদের জন্য, সেই কারণে তাদের এই দুধ খুবই দরকার। ডিমটা ওদের মস্তিষ্ক গঠনে কাজ করতে, পড়াশোনার কাজের জন্য খুবই দরকার। একটা ডিম, এক গ্লাস দুধ একটা বাচ্চার জন্য খুবই প্রয়োজনীয়। হাড়ের গঠন, পেশি মজবুত, সব কিছু মিলিয়ে ডিম, দুধের তৈরি খাবার, পনির, মাখন, এগুলো নেওয়া যায়। ডিমের তৈরি খাবার পুডিং হতে পারে, ডিমের জর্দা সেটা হতে পারে। আমরা অল্টারনেট ওয়েতে দুধ ডিম যে দুইটাই নিতে পারি। স্ক্রিনের ওপারে যারা আছো তারা যদি বয়সন্ধিকালে থেকে থাকো, তাহলে কিন্তু তোমাদের জন্য একটা মেসেজ হচ্ছে, নাক শীতকালে চলবে না, ডিম এবং দুধ কিন্তু খেতেই হবে। আমি অনেককেই দেখেছি তারা কিন্তু খেতে চায় না, কিন্তু এবারে তো বুঝতেই পারছো যে হাড়ের স্বাস্থ্য যদি তোমার ভালো রাখতে হয় তাহলে এই খাবারগুলো কিন্তু খেতে হবে। আমি জানি যেগুলো স্বাস্থ্যকর খাবার সেগুলো খেতে খুব একটা ইচ্ছা করবে না, কিন্তু কিছু করার নেই। এবারে চলে যাব আমি নুসাইবা এবং আরশিয়ার কাছে। আমিনা আপু ডিসকাশন থেকে তাদের জন্য থাকবে কুইজের কোয়েশ্চেন। এই প্রশ্নের উত্তর যদি ওরা দিতে পারে পাবে 10 নম্বর করে, আর যদি ভুল উত্তর দেয় কিংবা উত্তর দিতে না চায় তাহলে কোনো নম্বর কাটা যাবে না কিংবা কোনো নম্বর যুক্তও হবে না। চলে যাব প্রথমে নুসাইবার কাছে। তোমার কাছে আমাদের এবারের প্রশ্ন, কি কি খাবার প্রচুর পরিমাণে খেতে হয় এই বয়সন্ধিকালে? প্রোটিন এবং ভিটামিন যুক্ত খাবার খেতে হয়, যেমন হলো গিয়ে শাক, ফল, যেমন পেয়ারা, কমলা, কলা, যেটাতে আয়রন থাকে। অ্যান্ড সাথে হচ্ছে মিট, রেড মিট এবং মুরগির মাংস অনেক খেতে হয়, যাতে তোমরা প্রোটিন ইনটেকটা বেশি করে হয়। চমৎকার, নুসাইবা তো পুরো আমাদেরকে ডিটেল বলে দিল। আমি আপনার কাছে জানতে চাই নুসাইবার উত্তরটা সঠিক হয়েছে কিনা। একেবারে সঠিক ছিল, এক্সিলেন্ট, চমৎকার। আমরা একটু নুসাইবার জন্য ক্ল্যাপ করি, 200% রাইট। এবারে চলে যাবো আরশিয়ার কাছে। আরশিয়া, কোন কোন খাবারে জিঙ্কের পরিমাণ বেশি থাকে? জিঙ্ক ওটা হতে পারে রেড বিনসে বা যে কোনো বিনসে এরকম, আর শাক সবজি এগুলাতেই বেশিবার থাকে। আমিনা আপু, আরশিয়া কি সঠিক উত্তর দিল? সঠিক, ও ভেজিটেবলস বলেছে। জিঙ্ক ভেজিটেবলসে কিছু কিছু পাওয়া যায়, এটা মিনারেলসের মধ্যে চলে যায়। তবে জাজ হচ্ছে আমিনা আপু। এখন যে আমিনা আপু বলেন, আমরা এটা সঠিক বলে ধরে নিব নাকি না? সঠিক। ওকে, ক্ল্যাপ ফর আরশিয়া অ্যাজ ওয়েল। সো এবারে যে কুইজের প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তর সঠিক দিয়ে নুসাইবা এবং আরশিয়া 10 নম্বর করে একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু আছে। পরবর্তীতে আমরা দেখব যে ধাঁধা সেগমেন্টে কে এগিয়ে যায় কিংবা কে পিছিয়ে থাকে, বা দুজনই উইনার হয় কিনা। চলে যাচ্ছি ব্রেকে। তোমরা আছো চ্যানেল এস এর রেগুলার আয়োজন গার্লস পাওয়ারে, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ারবেস। ফিরছি কিছুক্ষণের মধ্যে। যাওয়ার আগে আমিনা আপুকে বলতে চাই, আমাদের অডিয়েন্সদের জন্য আপনার কিছু বলার থাকবে। অডিয়েন্সের জন্য আমার একটাই বলা, যে বয়সন্ধিক্ষণে বাচ্চারা খুবই নাজুক থাকে, এরা কথা লুকায়, এরা কখনো চুপ হয়ে যায়, কখনো বা
নিজেকে গুটিয়ে ফেলে। তো বাচ্চাদের সাথে আমরা অবশ্যই একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবো, যেন বাচ্চারা আমাদের সাথে বন্ধুত্ব থাকে এবং যে কোনো কিছু, যে কোনো কথা আমাদের সাথে শেয়ার করে। আমরা যেন তাদের সাথে একই সাথে পথ চলতে পারি এবং তাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি। বিরতি থেকে ফিরে সবাইকে আরো একবার আমন্ত্রণ চ্যানেল এস এর রেগুলার আয়োজন গার্লস পাওয়ার পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ার বিজে। আমি বাবরি ইসলাম তুলি তোমাদের সাথে আছি। ফাটাফাটি একটা এপিসোড চলছে এখানে। নুসাইবা এবং আরশিয়ার সাথে আমার গল্প করতে অনেক ভালো লাগছে। যারা স্ক্রিনের ওই পাশে আছো আমার মনে হয় তাদেরও অনেক ভালো লাগছে। পুরোটা আলোচনা থেকে কিন্তু আমরা বা গল্প থেকে কিন্তু আমরা অনেক ইতিবাচক মেসেজ পেয়ে গেলাম। যারা হচ্ছে বয়সন্ধিকালে আছো তাদের জন্য অনেক ইনফরমেশন এখানে থাকলো। আশা করি সেগুলো তোমাদের জীবনে কাজে লাগবে। নুসাইবা এবং আরশিয়ার সাথে আরো গল্প করব এবং তাদের জন্য থাকবে ধাঁধার প্রশ্নের উত্তর দিতে পারলে থাকবে নম্বর, ভুল উত্তর দিলে কিংবা উত্তর দিতে না চাইলে সেক্ষেত্রে কেটে নেওয়া হবে নম্বর। তার মানে এইবার কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে লড়াইটার আগে যেহেতু কিছুক্ষণ গল্প করব, তার আগে অডিয়েন্সদের জন্য বলে দিতে চাই তোমাদের জন্য গত সপ্তাহের যে কুইজের প্রশ্ন ছিল তা হলো, ফাঁদ পেতে ধরি তাকে, ছুটে গেলে টানি, কিছুক্ষণে সীমানায় জয় করে আনি। গ্রাম বাংলার জনপ্রিয় কোন খেলা বলুন তো? এবং এই প্রশ্নের উত্তর দিয়ে তোমরা অনেক মানুষ উত্তর দিয়েছো। গার্লস পাওয়ারের যে পেজ আছে সেখানে যে কুইজের প্রশ্নটা ছিল সেটা নিচে কমেন্ট বক্সে। এর মধ্য থেকে লটারির মাধ্যমে আমরা একজন উইনারকে নির্বাচন করেছি এবং যিনি জয়ী হয়েছেন তার নাম চমৎকার। আপনার ঠিকানায় পৌঁছে যাবে পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে চমৎকার গিফট হ্যাম্পার। এবং অডিয়েন্স তোমাদের জন্য কিন্তু এ সপ্তাহতেও থাকবে কুইজের প্রশ্ন, যে প্রশ্নের উত্তর তোমরা গার্লস পাওয়ার পেজে যেই পোস্টটা দেওয়া থাকবে সেটা নিচে কমেন্টে উত্তরটা জানাবে এবং লটারির মাধ্যমে আরও একজন উইনার নির্বাচিত হয়ে যাবে এবং সেও পেয়ে যাবে পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে চমৎকার গিফট হ্যাম্পার। নুসাইবা এবং আরশিয়ার সাথে আর কিছুক্ষণ গল্প করব, চলো সবাই। নুসাইবা, তোমার কাছে এবারের প্রশ্ন হচ্ছে আমার, এই যে তোমার বাবা মার সাথে একটা রিলেশনশিপ মেনটেন করতে হয়, টিচারদের সাথে একটা রিলেশনশিপ মেনটেন করতে হয়, তারপর বন্ধুদের সাথেও একটা সম্পর্ক তোমার আছে এবং সাথে সাথে তোমার সাথে যারা খেলছে সেই অ্যাথলিটদের সাথেও তোমার একটা সম্পর্ক মেনটেন করতে হচ্ছে, পাশাপাশি তোমাকে পড়াশোনাতেও এইস করতে হচ্ছে। ডু ইউ ফিল প্রেশারড অর স্ট্রেস অর এনিথিং লাইক দ্যাট? প্রেশার তো ডেফিনেটলি আছে অল সাইডস থেকে, প্লাস স্ট্রেসটা এসকেপ করার জন্যই মেনলি আমি স্পোর্টস খেলি। সো ফুটবল ইজ বেসিক্যালি মাই এসকেপ ধরে নিতে পারেন, কারণ মাঠে নামলে কোনো স্ট্রেস থাকে না অ্যান্ড ইটস দ্য ফান অ্যান্ড উইচ রিয়েলি হেল্পস টু ডিপ্রেশারাইজ ইউ। তোমার আইডলকে, তুমি স্পোর্টসে কাকে আইডলাইজ করো? ডেফিনেটলি লিওনেল মেসি তো আছেনই, আর আইতানা বনমাতি যিনি বার্সেলোনা এবং স্পেনের ন্যাশনাল টিমে খেলে। চমৎকার। আর সে তোমাকেও যদি আমি একই প্রশ্ন করতে চাই যে তুমি কিভাবে এই স্ট্রেসটা ব্যালেন্স করো এত কিছু মেনটেন করতে গিয়ে? সেটা ওই তো আমি ডেফিনেটলি স্ট্রেস লাগে এবং সব দিক থেকে মেনটেন করা ইজ সামটাইমস রিয়েলি হার্ড। বাট সেটা যখন নুসাইবার মতো আমি মাঠে নামি, ইট জাস্ট ফিলস লাইক ওটা চলে যায়, কাজ তখন সব ফোকাস আর সব মজা আমি মাঠেই লাগি। সো তখন আমার একটু বেশি প্রেশারাইজ লাগে না। আর মাঠে খেলার সময় কি অ্যাড্রিনালিন রাশ হয়? ডেফিনেটলি। এবং যখন ইউর উইনিং উইথ ইউর টিম তখন যে থ্রিলটা লাগে সেটাই হচ্ছে লাইক মানে বেস্ট ফিলিং ইন দ্য ওয়ার্ল্ড। অ্যামেজিং। আর সে তোমার কাছে জানতে চাই, এই যে অনেক সময় আমাদের অ্যাড্রিনালিন রাশ হলেও আমাদের টিম দেখা যায় উইন করতে করতে গিয়ে হেরে যায় কোন একটা সময়, তো তুমি হাউ ডু ইউ ব্যালেন্স ডিফিট অর হাউ ডু ইউ ফেস ইট? ওয়েল সামটাইমস তো খারাপ লাগে, লাইক ওইটাকে প্রসেস করতে একটু সময় লাগে যে হ্যাঁ আই ওয়াজ দিস ক্লোজ টু উইনিং বাট হেরে গেলাম। বাট অবভিয়াসলি অ্যাজ অ্যাথলেটস উই শুডন্ট গিভ আপ, উই শুড কিপ গোয়িং, ডেফিনেটলি নট গিভ আপ, অ্যান্ড নেক্সট টাইম তো আছেই আরও বেটার আরও স্ট্রঙ্গার কাম ব্যাক করার জন্য। চমৎকার চমৎকার। নুসাইবা, আমি একটু জানতে চাই তুমি পড়াশোনা এবং স্পোর্টসের পাশাপাশি তোমার আর কোনো হবি আছে যেটা তুমি পার্সু করো? খেলাধুলার পাশাপাশি এবং পড়াশোনার পাশাপাশি আমার অনেক বড় একটা হবি হলো আর্ট করা। আমি অনেক ছোটবেলা থেকে, যেমন 3-4 বছর থেকে আর্ট করে এসেছি, এমন এখনও করতেছি ক্যানভাস পেইন্টিংস এবং অ্যাক্রিলিক পেইন্টিংস।
আমার লাস্ট ইয়ার একটা এক্সিবিশনও হয়েছে লাইক উইথ মাই আর্ট। আর তার পাশে আমি কয়েকটা ইনস্ট্রুমেন্টসও বাজাই, যেমন গিটার অ্যান্ড পিয়ানো। যদিও এটা অত কন্টিনিউ করা যাচ্ছে না বিকজ টাইম নাই অত, বাট ইয়া এই দুটোই। কোনটা বেশি ভালো লাগে, গিটার না পিয়ানো? ডেফিনেটলি কি পিয়ানো। ওকে, সো ইফ আই সে মানে আমি নুজাইবাকে যদি জিজ্ঞেস করতে চাই, হোয়াট ইজ ইউর লাভ ল্যাঙ্গুয়েজ, লাইক ইজ আ স্পোর্ট অর ইনস্ট্রুমেন্ট? ডেফিনেটলি স্পোর্ট। স্পোর্ট। ওকে, আরশিয়ার কাছে চলে যাবে এবার। নুজাইবার কাছ থেকে কিন্তু অনেক চমৎকার জিনিস জেনে নিলাম। আরশিয়া, তোমার হবি কি? তুমি স্পোর্টসের পাশাপাশি আর কি পার্সু করো? স্পোর্টসের পাশাপাশি আমিও আই লাইক টু সিং অ্যান্ড প্লে ইনস্ট্রুমেন্টস। আমি গিটার বাজাইতে পারি বেশ ভালোই। আমি প্র্যাকটিস করতাম একটা একাডেমিতে, ব্লু নোটস। ওখান থেকে আমি বেশ কয়েকটা স্কিলস জেনে আসছি। আর সিন্স আই কাম ফ্রম আ মিউজিক্যাল ব্যাকগ্রাউন্ড ফ্রম মাই ফ্যামিলি, আমার দাদা গাজী মাজুর আনোয়ার, হি ইজ আ রিয়েলি ফেমাস লিরিসিস্ট ইন বাংলাদেশ। সো অ্যান্ড মাই ফুপ্পি অ্যাজ ওয়েল, দিথি আনোয়ার, উনি হচ্ছে ভেরি বিখ্যাত সিঙ্গার। সো ওদের থেকে আমি ইন্সপিরেশন নিয়ে আমি গানও গাই। নুসাইবা এবং আরশিয়ার সাথে শেষ দিকে এসে কিন্তু আড্ডাটা খুব ভালো জমে উঠেছে, রাইট? এবারে ওদের জন্য থাকবে হাড্ডাহাড্ডি লড়াই, সেই ধাঁধার সেগমেন্ট। তবে তার আগে আমি বলে দিতে চাই আমাদের অডিয়েন্সদের জন্য রয়েছে এ সপ্তাহের কুইজের প্রশ্ন। প্রশ্নটি হলো, হালকা শরীর, উঠতে জানে, আকাশে থাকে বেশ, সাদা ধোঁয়া, উড়ায় গায়ে, ঘুরে দেশ বিদেশ, কি সেটা? দর্শকরা তো পুরস্কার পেয়েই গেলে, এবার আমাদের গেস্টদের পালা। ওরা আসলে প্রথম যে ধাঁধার সেগমেন্টটা ছিল সেখানে কেউই কোনো উত্তর দিতে পারেনি, তার মানে 0-0 নম্বর ছিল। এবং পরবর্তীতে তারা দুজনই সঠিক উত্তর দিয়েছে, 10-10 নম্বর করে পেয়ে গেছে। দুজনের ঝুলিতেই আছে এখন 10। এবারে কিন্তু ধাঁধার যে সেগমেন্ট থাকবে সেখানে যে প্রশ্ন করা হবে সেই প্রশ্নের উত্তর দিতে পারলে তারা পাবে 30 নম্বর করে। আর যদি ভুল উত্তর দেয় কিংবা উত্তর দিতে না চায় সেক্ষেত্রে আমরা কেটে নিব 15 নম্বর। তার মানে এইবার কিন্তু নুজাইবা এবং আরশিয়া ডেঞ্জার জোনে আছে। ওকে, তো চলে যাচ্ছি তাদের কাছে। নুজাইবার জন্য প্রথম ধাঁধার প্রশ্ন, সারা মাঠে দৌড়ে বেড়াই, বলটা যেন আমার সাথী, পাস দেই আর ছুটে যাই, নামটা কি বলো সঠিক খাঁটি? আমি আবারও বলে দিতে চাই নুজাইবার জন্য, সারা মাঠে দৌড়ে বেড়াই, বলটা যেন আমার সাথী, পাস দেই আর ছুটে যাই, নামটা কি বলো সঠিক খাঁটি? কি এই প্লেয়ারটাকে আমরা কি নামে ডাকি? ফুটবল ইজ দ্য স্পোর্ট নেম। পুরো টিমের মধ্যে এক একটা প্লেয়ারকে আমরা এক এক নামে ডাকি। তো এই প্লেয়ারটাকে কি নামে ডাকা হয়? সময় কিন্তু চলে যাচ্ছে নুজাইবা। মিডফিল্ডার। আরো 5 সেকেন্ড সময় আছে নুজাইবার। নুজাইবা একটু ভেবে বলো, আমরা কি এটা লক করে দিব? মিডফিল্ডার। ওকে, তার মানে নুজাইবা যদি সঠিক উত্তর দেয় তাহলে পেয়ে যাবে 30 নম্বর, আর যদি ভুল উত্তর দেয় সেক্ষেত্রে আমরা কেটে নিব 15 নম্বর। যদি ওর ঝুলিতে আছে কিন্তু 10, তার মানে 15 কাটতে গেলে কিন্তু আর কিছুই থাকবে না। তো নুসাইবার জন্য আমরা এবার অ্যান্সারটা জানিয়ে দিব। নুসাইবা ওয়াজ 100% রাইট। এই প্লেয়ারটার নাম হচ্ছে মিডফিল্ডার। চমৎকার চমৎকার। নুসাইবার জন্য আমরা একটা ক্ল্যাপ করি, ইউ গাইস ক্ল্যাপ। এরই সাথে সাথে নুসাইবার নম্বর হয়ে গেল 40। এবারে চলে যাব আরশিয়ার কাছে। টেনশন বিল্ডিং? আহা, ওকে। এবারে আমরা আরশিয়ার কাছে ধাঁধার প্রশ্নটা ছুড়ে দিতে চাই, দেখি কিভাবে সে এই স্ট্রেসটা হ্যান্ডেল করে। দ্যার ইজ নো ফুটবল হিয়ার, নো ওয়ার্ম আপ, নো ড্রিলস, কিন্তু তারপর আমার মনে হয় আরশিয়া উইল এস ইট। দ্রুত চলে মাঠের বুকে, গোলের জন্য ছুটছে সবে, ছেলেরা নয় মেয়েরা তবু, জয় আনছে বিশ্বলোকে, কে? আবার রিপিট করা যাবে? অবশ্যই। দ্রুত চলে মাঠের বুকে, গোলের জন্য ছুটছে সবে, ছেলেরা নয় মেয়েরা তবু, জয় আনছে বিশ্বলোকে, কারা? স্ট্রাইকার। ইটস আ টিম নেম। ও, টিম নেম। ইয়েস, আমি ওকে একটা কিউ দিয়ে দিলাম, দেখি একটা ক্লু দিয়ে দিলাম, যে ক্লুটা দিয়ে দেখি খুঁজে পাই কিনা। আমি আরশিয়ার জন্য আরো একবার বলি, যেহেতু ধাঁধার সেগমেন্টটা একটু কঠিন, অবশ্যই আমাকে একটু ওদেরকে বুঝিয়ে বলতে হবে। তো অডিয়েন্স তোমরা চলো আমি সহ ওদেরকে একটু বুঝিয়ে বলি আবার। দ্রুত চলে মাঠের বুকে, গোলের জন্য ছুটছে সবে, ছেলেরা নয় মেয়েরা তবু, জয় আনছে বিশ্বলোকে, কারা এরা? আমাদের বাংলাদেশের ন্যাশনাল ফুটবল টিম।
বাংলাদেশের ন্যাশনাল ফুটবল টিম ইজ আ ফিমেল অর মেল টিম? ফিমেল। ফিমেল টিম। আচ্ছা, আমাদের আরশিয়া কিন্তু উত্তরটা দিয়ে দিয়েছে এখনই। তুমি কি আর ভাবার জন্য সময় নিতে চাও নাকি আমরা এটাই তোমার উত্তর লক করে দিব? এটাই? ওকে। অডিয়েন্স, এত কঠিন একটা ধাঁধা ছিল, সেই ধাঁধাটার সলভ করে ফেললো আরশিয়া, এবং আমি বলেছিলাম যে শি উইল এস ইট, শি এসড ইট। ও আমাদেরকে সঠিক উত্তর দিয়েছে। সবাই মিলে একটা ক্ল্যাপ করি আরশিয়ার জন্য। আরশিয়া চমৎকার আমাদেরকে উত্তর দিল, এবং এরই সাথে সাথে আমরা পেয়ে গেলাম আমাদের আজকের বিজয়ী, এবং বিজয়ীর সাথে সাথে আমরা সবাইকে বলবো একজন বিজয়ী হবে এবং একজন বিজিত হবে, এটাই যেমন নিয়ম, কিন্তু আমাদের সবাইকে জানতে হবে কিভাবে আমরা হেরে গেলে পরে সেই ডিফিটটাকে ফেস করব। আমাদের আজকের পুরো পর্ব যারা দেখেছো তারা কিন্তু অলরেডি জানো, কারণ আরশিয়া আমাদেরকে বলেছে একটা ট্রিক কিভাবে আমরা ডিফিটকে ফেস করতে পারি এবং সবসময় ইতিবাচক মনোভাব নিয়ে আমাদের জীবনে আমরা এগিয়ে যেতে পারি। এবারে পুরস্কার আমি ওদের হাতে তুলে দিচ্ছি। প্রথমেই হচ্ছে আরশিয়ার মন খারাপ হতে দিব না, আরশিয়াকে প্রথমে আমরা পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে গিফট হ্যাম্পার হ্যান্ড ওভার করছি। আমরা একটা ক্ল্যাপ করতে পারি আরশিয়ার জন্য। এন্ড এরপরে হচ্ছে দ্য উইনার নুসাইবাকে আমরা আজকে পুরস্কারটা দিয়ে দিব পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে। থ্যাংক ইউ। আমাদের অডিয়েন্স যারা এখন আছো তাদের সবাইকে আজকে আমরা আরশিয়ার গান শোনাতে শোনাতে কিন্তু বাসায় নিয়ে যাব। এতক্ষণ পর্যন্ত তোমরা ছিলে চ্যানেল এস এর রেগুলার আয়োজন গার্লস পাওয়ারে, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ারবেজ। আমি বাবরি ইসলাম তুলি। আরশিয়ার গান শুনতে শুনতে আমরা সবাই মিলে বিদায় নিব, এবং আমি তোমাদের সাথে পরবর্তী যে কোনো এপিসোডে আবার দেখা হয়ে যাবে এই শুভকামনায় শেষ করছি। আরশিয়া, আমাদেরকে একটা গান শোনাও। আমি এখন যে গানটা গাবো ওটা হচ্ছে রিটেন বাই মাই দাদা গাজী মানুর আনোয়ার, হু ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট লিরিসিস্ট অফ বাংলাদেশ, অ্যান্ড উনি এই গানটা লিখেছেন। গানের নাম হচ্ছে একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গা। চলো আমরা সবাই মিলে শুনি। একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গা, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গা, যেথায় কোকিল ডাকে কুহু, দোয়েল ডাকে মুহু, নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানা, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গা।